অনুষ্ঠান শেষ হতে অনেক রাত হয়ে গেছে। প্রায় 9:30 বাজে। টায়রাকে বাড়ি ফিরতে হবে। কিন্তু সমস্যা হলো এত রাতে এই পিচ্চি মেয়েটা একা কিভাবে ফিরবে? আজকাল রাস্তাঘাটের অবস্থাও তো ভালো না। সোফায় বসে রয়েছে টায়রা। তার পাশে বসেই মোর্শেদা কথাগুলো বলছে। এত রাতে টায়রাকে একা কিছুতেই ছাড়তে পারবে না সে। রুম থেকে বেরিয়ে এসে আবির বলল, টায়রা যদি চাও আমি পৌঁছে দিতে পারি। আবিরের কথা শুনে টায়রা কিছু বলতে যাবে এর মধ্যেই লাজুক সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল, তোমাকে যেতে হবে না, আমি পৌঁছে দিয়ে আসছি ওকে। লাজুকের কথা শুনে অবাক হয়ে তাকালো টায়রা তার দিকে। ভাবতে লাগল, লাজুক পৌঁছে দিতে যাবে? বাবা, সূর্য কোনো দিক থেকে উঠল আজ? পাশ থেকে মোর্শেদা বলল, তাহলে তো হয়েই গেল। পুতুল তুমি বরং ছোট সাহেবের সাথেই চলে যাও। লাজুক তাকিয়ে আছে টায়রার দিকে, আর চোখে সেদিকে তাকাতেই আবার নজর সরিয়ে মাথা নাড়ল। আমি বাইরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। কথাগুলো বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল সে। এদিকে টায়রাও সবার থেকে বিদায় নিয়ে ছুটল লাজুকের পিছু পিছু। ড্রাইভিং সিটে বসে অপেক্ষা করছে লাজুক। টায়রা চুপটি করে তার পাশের সিটে বসতে, আর চোখে তাকে একবার দেখে গাড়ি স্টার্ট করল লাজুক। শীতের রাত, তার উপরে গাড়িতে শুধু মাত্র একটা পাতলা মশারির মতো ওড়না গায়ে জড়িয়ে টায়রা। শীতটা তাই ভালোই উপলব্ধি করছে। শির শিরে ঠান্ডা হাড়কাঁপানো বাতাস গায়ে লাগতেই কেঁপে উঠছে ও। খানিকটা সময় টায়রাকে লক্ষ্য করে নিজের স্যুটটা খুলে টায়রার দিকে এগিয়ে দিল। এটা পরে নেও। টায়রা আর চোখে একবার লাজুকের দিকে তাকিয়ে বলল, লাগবে না এটা, আমি ঠিক আছি। কথাটা বলার সাথে সাথে এক ধমক দিয়ে উঠল লাজুক। আমি জিজ্ঞেস করেছি কিছু তোমার কাছে? যা বলছি শুধু সেটা করো, নয়তো শীতে নিউমোনিয়া হয়ে যাবে। ভয় আর কোনো কথা বলতে পারল না টায়রা, সুরসুর করে স্যুটটা গায়ে জড়িয়ে নিল। নাকে একটা মিষ্টি গন্ধ বাড়ি খেতে লাগল। সাথে সাথেই ওর হৃদস্পন্দন দ্রুত হতে লাগল। লাজুকের শরীর থেকে ঠিক এমনই গন্ধ পায় সে সব সময়। মনে হচ্ছে যেন লাজুক স্বয়ং ওকে জড়িয়ে ধরে আছে। চোখ বন্ধ করে গন্ধটা টেনে নিতে লাগল নিঃশ্বাসের সাথে। নিঃশ্বাস আর ফেলতে মনে চায় না। মন চাইছে গন্ধটা একেবারের জন্য ওর ভেতরে নিয়ে নিতে। কি করছে ও সেটা খেয়াল হতেই ঝট করে চোখ মেলে তাকালো, আর চোখে লাজুকের দিকে তাকিয়ে দেখল সে সামনে তাকিয়ে ড্রাইভ করতে ব্যস্ত। হঠাৎই লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল। লজ্জায় যেন আর মাথা তুলে তাকাতে পারছে না। কি ভাবছিল ওগুলো ও? ছি ছি ছি। কি হয়েছে আজকাল মনের? পুরোটা রাস্তা চুপ করে রইল দুজনেই, কেউই কিছু বলল না। কিন্তু কথোপকথন চলল তাদের বারোতে থাকা দুটো হৃদস্পন্দনের মাধ্যমে। হাজারো কথা হলো মনে মনে, চোখের তৃষ্ণার্ত চাহনিতে। টায়রাদের বাড়ির সামনে আসতেই গাড়ি থেমে যেতে নড়েচড়ে বসল টায়রা। গায়ে থেকে লাজুকের স্যুটটা খুলে তার দিকে এগিয়ে দিল, স্যুটটা নিয়ে ঝটপট পরে ফেলল নিজের গায়ে সে। আর চোখে লাজুকের দিকে তাকিয়ে আবার নজর সরিয়ে দরজার দিকে তাকাল। অতঃপর দরজা খুলে বাইরে বেরিয়ে এসে আর্স্ট গলায় বলল, বলছিলাম যে ভেতরে আসুন না, এক কাপ কফি খেয়ে না হয় যাবেন। টায়রার কথাটা শুনতেই ভ্রু কুঁচকে তাকালো লাজুক ওর দিকে। খাবি খেয়ে দাঁড়িয়ে আছে টায়রা। সে লাজুককে ঘরে গিয়ে কফি খাওয়ার অফারটা করল শুধুমাত্র ভদ্রতার খাতিরে। এত রাতে ওকে পৌঁছে দিতে এসেছে সে,
বাড়ির ভেতরে নিয়ে একটু চা কফি তো অফার করাটা জরুরি। উহু, তার প্রয়োজন নেই। আমার সাথে ফর্মালিটি করতে হবে না তোমায়। চোখ তুলে লাজুকের দিকে তাকালে, ভিতরে যাও, ঠান্ডায় দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। টায়রা শান্ত ভঙ্গিতে মাথা নাড়িয়ে ধীর পায়ে বাড়ির ভেতরে চলে গেল। আর লাজুকও ঠিক ওর যাওয়ার পথের দিক তাকিয়ে থেকে যখন একেবারে ঘরে ঢুকল তখন গাড়ি স্টার্ট করে চলে গেল নিজের গন্তব্যে। সব কিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ করে একটা ঘটনা পাল্টে দিল সবকিছু। সবাই নড়ে গেল নিজ নিজ অবস্থান থেকে। হঠাৎই একদিন সন্ধ্যায় টায়রার ফোন আসে লাজুকের কাছে। অফিস থেকে ফিরছিল সে কেবল। প্রথমে টায়রার নাম দেখে অবাক হয়ে গেল সে। টায়রা ফোন করছে তাকে? বিষয়টা অবিশ্বাস্য। লাজুক কোনো রকম ফোনটা রিসিভ করতেই টায়রার ফোঁপিয়ে কান্নার আওয়াজে বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। টায়রা কাঁদছে, কিন্তু কেন? ততক্ষণাৎ গাড়ি থামিয়ে লাজুক অস্থির হয়ে জিজ্ঞেস করতে লাগল, কি হয়েছে টায়রা? কাঁদছ কেন তুমি? কিছু কি হয়েছে, বল প্লিজ। হেঁচকি দিয়ে কাঁদছে টায়রা। হেঁচকির জন্য কথাও বলতে পারছে না। লাজুকের অস্থিরতা যেন আরো বেড়ে গেল। সে মিনতির স্বরে বলতে লাগল, প্লিজ টায়রা বল কি হয়েছে? টেনশন হচ্ছে আমার। প্লিজ সুইটহার্ট বল আমাকে। নাক টেনে ঢোক গিলে টায়রা কথা বলতে চেষ্টা করল এবার। বাবা, হ্যাঁ হ্যাঁ বল। বাবা কি হয়েছে? বেবি প্লিজ বল। বাবা হসপিটালে। খুব ক্রিটিক্যাল অবস্থা। আমি কি করব বুঝতে পারছি না। কথা বলে আবার ঢুকরে কেঁদে উঠল টায়রা। কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে তার। পর দুনিয়া যেন অন্ধকার হয়ে গেছে তার। কি করবে বুঝতে পারছে না। এদিকে টায়রার এমন আকুতিমিনতি করে কান্না যেন লাজুককে দিশেহারা করে দিয়েছে। টায়রার কান্নার আওয়াজ যেন তার বুকে গরম সীসার মতো বিচ্ছে। কোনো রকম টায়রার কাছ থেকে হসপিটালের ঠিকানা নিয়ে গাড়ি ঘুরিয়ে সেদিকে ছুটল। পথে বাড়িতেও জানিয়ে দিল এই খবর। দ্রুত ড্রাইভ করে কোনো রকম হসপিটালে পৌঁছেই ছুটে গেল রিসিপশনে। টায়রার বাবা কোথায় আছে সেটা যেন দ্রুত দৌড়ে গেল সেদিকে। হঠাৎই পা থমকে গেল তার। আইসিইউর বাইরের বেঞ্চিতে মাথা ঝুঁকিয়ে দুহাতে মুখ ঢেকে বসে আছে টায়রা। কিছুক্ষণ থেকে কেঁপে উঠছে। কাঁদছে সে, সেটা বুঝতে সেকেন্ডও লাগল না লাজুকে। টায়রা। লাজুকের কণ্ঠস্বর শুনি ঝট করে মাথা তুলে তাকাল টায়রা। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। ভয়াবহ অবস্থা টায়রার। ওকে এভাবে দেখতেই বুকটা কামড়ে ধরল তার। টায়রা আর মুহূর্ত অপেক্ষা করল না, ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল লাজুকের বুকে। দুহাতে টাইট করে লাজুকের পিঠের শার্ট খামচে ধরে ঝোড়ো করে কেঁদে দিল। যেন এতক্ষণ এই ভরসার আশ্রয়েরই অপেক্ষা ছিল তার। দুহাতে আগলে নিল লাজুকও তাকে। টায়রার চোখের পানিতে ভিজে যাচ্ছে তার বুকের কাছটা। আলতো করে টায়রার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগল সে। লাজুকের কাছে খবর শুনে ততক্ষণাতি চলে এলো মোর্শেদা, আরিশা, আবির। বর্ষাও জোর করে এলো এই অবস্থায়। সন্ধ্যায় হঠাৎ করে টায়রার বাবা বেশি অসুস্থ হয়ে পড়ে। ভয় পেয়ে চিৎকার করতেই আশেপাশের প্রতিবেশীরা চলে আসে। তারাই হসপিটালে এনে দেয়। টায়রার চাচা মানে দোলার বাবা, তারাও কেউ আজ বাড়িতে ছিল না। শহরের বাইরে গেছে। তাই টায়রা দিশেহারা হয়ে লাজুককে ফোন করল।
ডক্টরের কাছ থেকে কথা বলে এসেছে লাজুক এই মাত্র। জানতে পারল আহানের অবস্থা খুব একটা সুবিধার নয়, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। কথাগুলো শুনে টায়রার কথা ভাবতেই বুকের ভিতরটা কেঁপে উঠল। এতটুকু বাচ্চা মেয়ে কিভাবে সামলাবে এমন একটা আঘাত? ওর বাবা ছাড়া আর তো কেউই নেই। ডক্টরের কাছ থেকে এসে দেখল টায়রাকে জড়িয়ে ধরে বসে আছে বর্ষা। তারই পাশে মোর্শেদা বসে ওর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগল। আর তাদের পাশেই আরিশা আবির বসে। টায়রাকে দেখে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে ওর সামনেই কিছুটা দূরে চেয়ার টেনে মুখ বরাবর বসে পড়ল লাজুক। সে একদৃষ্টিতে দেখে যাচ্ছে টায়রাকে। সব সময় হাসি খুশি থাকা পিচ্চিটা মুহূর্তেই যেন মূর্ছা গেছে। বর্ষা চোখ তুলে লাজুকের দিকে তাকাল। সে এখনো টায়রাকেই দেখে যাচ্ছে। কেমন চোখগুলো লাল লাল হয়ে আছে, চুলগুলো অগোছালো হয়ে বিধ্বস্ত দেখাচ্ছে। সারাদিন অফিস থেকে আবার সেই অবস্থায় এখানে ছুটে এসেছে। প্রচণ্ড অস্থির অস্থির লাগছে তাকে। কেন এই অস্থিরতা? হঠাৎই লাজুক উঠে চলে গেল ওখান থেকে। তা দেখে বর্ষা আরিশাকে টায়রাকে ধরতে বলে নিজেও গেল লাজুকের পিছনে। বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে সে। বর্ষা পিছন থেকে আলতো করে লাজুকের কাঁধে হাত রাখতেই চমকে ফিরে তাকাল সে। বর্ষাকে দেখে বলল, কিছু বলবি দি? বর্ষা অসহায় স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই? তোকে এমন অস্থির অস্থির লাগছে কেন? পিচ্চিটার জন্য খুব বড় আঘাত অপেক্ষা করছে দি। ও সহজে সামলে উঠতে পারবে না এই কষ্ট। নিঃশব্দে বর্ষা কিছুক্ষণ তাকিয়ে রইল লাজুকের দিকে। তোর অস্থিরতার কারণ কি শুধু এতটুকুই? কিছু বলল না লাজুক। ঘুরে আবার বাইরের দিকে তাকাল। বর্ষা আবার বলল, ভাই আমি তোকে খুব ভালো করে চিনি। তুই কঠিন মুহূর্তগুলো সহজভাবে সামলে নিতে পারিস। তবে আজ কি হলো বলতো? একটা দীর্ঘশ্বাস ফেলে লাজুক আকাশের দিকে মুখ ফেরাল। তারপর প্রচণ্ড অসহায়ভাবে বলতে লাগল, আমি বুঝতে পারছি না দি। কি হচ্ছে কেন হচ্ছে কিছু বুঝতে পারছি না। শুধু একটা প্রচণ্ড অস্থিরতা কাজ করছে। প্রচণ্ড হেল্পলেস লাগছে নিজেকে। মনে হচ্ছে কিছু তো একটা ঘটতে চলেছে, যা আমার জন্য যন্ত্রণাদায়ক হবে। তীব্র যন্ত্রণার। লাজুকের কথা শুনে চুপ করে রইল বর্ষা। লাজুকের কাঁধের উপর হাত রেখে শান্ত হতে ইশারা করল। ভোরের আলোর প্রথম কিরণ এসে পড়ছে লাজুকের গায়ে। দম বন্ধ করা দীর্ঘ এক রাত কাটানোর পরে সকালের এই সোনালি আলো দেখে মনে হচ্ছে যেন সবকিছুতে সতেজতা ঢেলে দিতে ব্যস্ত তারা। বারান্দার চেয়ার থেকে উঠে রেলিংয়ের আরও একটু কাছে গিয়ে দাঁড়াল লাজুক। ভীষণ অস্থির লাগছে তার। সেই কাল থেকে এক মুহূর্তের জন্যেও যেন কমেনি এই অস্থিরতা। বারান্দা থেকে সরে ভেতরে গেল। দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে শূন্য দৃষ্টিতে উপরে তাকিয়ে বসে আছে টায়রা। ফোলা চোখ দুটি থেকে গাল গড়িয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। পুরো রাতটাই সে এমনভাবে কাটিয়েছে যেন জীবন্ত লাশ একটা। কোনো কথা নেই, নড়াচড়া নেই। চোখের দৃষ্টিও ভাষা শূন্য। হঠাৎই লাজুকের মনে হলে একটা ধারালো তীর তার বুকে এসে বিঁধেছে। ঝটপট সেখান থেকে সরে গেল সে। টায়রাকে এভাবে দেখা তার পক্ষে সম্ভব না। খানিক বাদেই আবার ফিরে এলো, হাতে করে 4টা কফি নিয়ে। মোর্শেদা আর আরিশাকে কফি দিয়ে নিঃশব্দে টায়রার গা ঘেঁষে বসল। মাথা ঘুরিয়ে একবার লাজুকের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল টায়রা। লাজুক তার হাতে থাকা দুটো কফির একটা টায়রার দিকে এগিয়ে দিয়ে বলল, নেও, কফিটা খাও।
টায়রা চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়াল। খাবো না। খাবে না বললেই তো আর হলো না। কাল রাতেও কিছু খাওনি। ঘুমোতেও তো দেখলাম না। এভাবে থাকলে তোমাকেও হসপিটালাইজ করতে হবে। আমার কিছু খেতে ইচ্ছা করছে না। টায়রার এমন ফুটবল কণ্ঠ শুনে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল লাজুক ওর মুখের দিকে। কফিগুলো পাশে সরিয়ে রেখে আলতো করে টায়রার বাঁ হাতটা নিজের হাতের মুঠোয় নিল। লাজুকের ছোঁয়ায় চোখ মেলে তাকালো টায়রা লাজুকের দিকে। তার চোখের দৃষ্টি ঠিক টায়রার চোখে। স্থির চোখে টায়রাও তাকালো তার দিকে। লাজুকের শান্ত কণ্ঠ, ইচ্ছা না করলেও খেতে হবে। এক হাতে পাশ থেকে কফির কাপটা নিয়ে টায়রার হাতে দিয়ে, নেও ধরো। খাও এটা। কফির কাপের দিকে একবার তাকিয়ে টায়রা ফের তাকালো লাজুকের দিকে। তারপর তার থেকে কফিটা নিয়ে ছোট্ট একটা চুমুক দিয়ে চোখ বন্ধ করে নিল। গলাটা শুকিয়ে কাঠ হয়েছিল এতক্ষণ। ঢোক গিলতেও পারছিল না। এখন একটু ভালো লাগছে। ধীরে ধীরে পুরো কফিটাই শেষ করল টায়রা। পাশ ফিরে লাজুকের দিকে তাকাতেই দেখতে পেল সে একদৃষ্টিতে তাকিয়ে ওর দিকে। কয়েক মুহূর্তের জন্য যেন টায়রার চোখটাও আটকে গেছিল লাজুকের চোখে। টায়রা চোখ সরিয়ে নিতেই লাজুকও অপ্রস্তুত হয়ে দৃষ্টি ফিরিয়ে নিয়ে উঠে গেল টায়রার পাশ থেকে। জোর করেই টায়রাকে কিছু খাবার খাওয়ালো বর্ষা। তখন লাজুক টায়রার কাছ থেকে সরে গিয়ে কিছু খাবার এনে দেখল বর্ষা ইতমধ্যে চলে এসেছে আবিরের সাথে। তাই তাকেই টায়রারকে খাওয়ানোর দায়িত্বটা দিল সে। বর্ষার পাশ থেকে উঠে টায়রা গিয়ে দাঁড়ালো আইসিইউর সামনে। কাচের ফাঁকা থেকে দেখাল কিছুক্ষণ তার বাবাকে। আহানের নিঃশ্বাস আগের থেকে ভারী ভারী পড়ছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে সেটা বোঝা যাচ্ছে। অক্সিজেন মাস্ক লাগানো মুখে চোখ বন্ধ করে শুয়ে আছে। আহানকে এভাবে দেখতেই হুহু করে কেঁদে উঠল টায়রা। সে যে সহ্য করতে পারছে না তার বাবাকে এভাবে দেখে। পরম মমতায় কেউ একজন মাথায় হাত বুলিয়ে দিয়ে বুকে জড়িয়ে নিল টায়রাকে। বিনা সংকোচে টায়রাও লেপ্টে গেল তার বুকে। লাজুকের বুকের কাছের শার্টটা দুহাতে খামচে ধরে ফোপাতে লাগল টায়রা। আর লাজুক নির্বাকভাবে দুহাতে আরো টাইট করে নিজের মাঝে আগলে নিল তাকে। তাদের পাশে নিঃশব্দে এসে দাঁড়ালো বর্ষা। ভাইয়ের দিকে একবার তাকিয়ে টায়রার চুলে আলতো করে আঙুল চালাতে লাগল। তার যা বোঝার বুঝে গেছে সে, তার ভাইকে দেখে। লাজুক যখন বিনা সংকোচে ঠিক টায়রার চোখের দিকে তাকায়, তখনই তার দৃষ্টি বুঝিয়ে দেয় অনুভূতির গভীরতাটা ঠিক কত। ভয় হচ্ছে বর্ষার তার ভাইয়ের জন্য। এই সীমাহীন আসক্তির কারণে না পড়তে হয় তাকে। বেলা 11টার দিকে হঠাৎই আহানের অবস্থা আরো খারাপ হতে শুরু করেছে। নিঃশ্বাসের গতি অস্বাভাবিকভাবে বাড়ছে প্রতিনিয়ত। চিকিৎসা চলছে তার। টায়রাকে জড়িয়ে ধরে বসে আছে বর্ষা। কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে গেছে সে। ওকে দেখে মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারাবে। বর্ষা যথা সাধ্য চেষ্টা করছে টায়রাকে শান্ত করার। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। বর্ষা আর চোখে বারবার লাজুককে দেখছে। সে প্রচণ্ড রকমের অস্থির হয়ে শীতের সিজনেও ঘেমে একাকার হয়ে উঠেছে। টায়রাকে দেখছে আর একটু পরপর মিনারেল ওয়াটারগুলো খাচ্ছে। এবার ভয় বর্ষার টায়রার জন্য নয় লাজুকের জন্য লাগছে। আহান হয়তো কাউকে দেখতে চাইছে। ডাক্তারের এরূপ কথা শুনে টায়রা একরকম ছুটে গেল ভেতরে, তার পিছন পিছন গেল লাজুক আর বাকিরাও। টায়রা তার বাবার পাশে যেতেই ফুপিয়ে কাঁদতে লাগল। আহানের ফুটবল হাত টায়রাকে উঠে চাইছে। কিন্তু তাকে ছোঁয়ার শক্তি নেই।
টায়রা আহানের হাতটা নিয়ে নিজের গালে ছোঁয়াতেই শব্দ করে কেঁদে উঠল। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে আহানেরও, কিন্তু কথা বলার মতো ক্ষমতা তার নেই। টায়রার পাশে দাঁড়িয়ে থাকা বর্ষা, আরিশা, মোর্শেদা, দোলা, তার বাবা মা সবার চোখে পানি এসে গেছে টায়রার এমন আহাজারি দেখে। লাজুকেরও সহ্য হচ্ছে না টায়রাকে এভাবে দেখে, কিন্তু নিয়তির কাছে সবাই ফুটবল, কারোর কিছু করার ক্ষমতা নেই। টায়রা লক্ষ্য করল তার বাবার অবস্থা আরও খারাপ হচ্ছে। টায়রা আহানের মাথায় বুকে হাত বুলিয়ে দিয়ে বারবার অস্থিরভাবে জিজ্ঞেস করতে লাগল, বাবা, বাবা কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? কি হয়েছে তোমার? ব্যস্ত হয়ে লাজুকের দিকে তাকিয়ে, দেখুন না বাবা কেমন করছে, একটু ডাক্তারকে ডাকুন না, বাবার কষ্ট হচ্ছে, প্লিজ কিছু করুন। কথা বলতে বলতে আবারও কেঁদে উঠল টায়রা। আহানের অবস্থা বুঝতে পেরে লাজুক টায়রাকে এক প্রকার জোর করে টেনে উঠিয়ে নিজের বুকের সাথে চেপে ধরল। শোষ, শান্ত হয়, ডক্টর চলে এসেছে, তুমি উত্তেজিত হয়ো না। টায়রা নিজেকে লাজুকের কাছ থেকে ছাড়াতে চেষ্টা করতে করতে বলল, আমাকে ছেড়ে দিন, আমি বাবার কাছে যাব, প্লিজ যেতে দিন আমায়। লাজুক আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরে নিল। হুমম, যাবে তবে এখন না। টায়রা লাজুকের থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে লাগল। তখনই দোলার মা বাবা হঠাৎ কেঁদে ওঠার শব্দে সেদিকে তাকাতেই দেখল একজন ডাক্তার আহানের অক্সিজেন মাস্ক খুলে চাদর দিয়ে মুখটা ঢেকে দিয়েছে। টায়রার আর বুঝতে বাকি রইল না, চিৎকার করে আহাজারি করে কাঁদতে লাগল। আর লাজুকের কাছ থেকে আহানের কাছে যাওয়ার আপ্রাণ চেষ্টা, কিন্তু লাজুক যেন প্রতিজ্ঞা করে রেখেছে দুনিয়া উল্টে গেলেও সে টায়রাকে ছাড়বে না। লাজুকের শার্ট খামচে ধরে তার বুকের মাঝে মুখ লুকিয়ে কাঁদতে লাগল টায়রা। বাবা, বাবা আমাকে ছেড়ে চলে গেল, আমাকে একা ফেলে চলে গেল, কি করে থাকবো আমি তাকে ছাড়া? স্বার্থপরের মতো মা তো জন্ম দিয়েই পালিয়ে গেল, এখন বাবাও চলে গেছে। তারা একবারও ভাবল না আমি কার কাছে থাকব। বাবা ছাড়া তো আমার আর কেউ ছিল না, আমি তো কখনো বাবাকে পাশে না বসিয়ে খেতে পারি না, এখন থেকে খেতে বসলে কে আমার পাশে বসবে? কে খাবার তুলে দেবে? কে বা বাড়ি ফিরলে জিজ্ঞেস করবে কিছু খেয়েছি কি না, শরীর ঠিক আছে? কেন চলে গেলে বাবা? কেন? তোমার এই পিচ্ছি টায়রাকে কার কাছে ফেলে গেলে? লাজুক টায়রার কথাগুলো শুনে নিজের বা হাতের দিকে তাকাল। আহানের নিথর হাতটা এখনো ওর হাতের মাঝে। তখন টায়রাকে নিজের কাছে টেনে আনার পর আহান বহু কষ্টের মাঝেও লাজুকের হাতটা চেপে ধরেছিল। সে হয়তো কিছু বোঝাতে চাইছিল লাজুককে। শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবধি সে লাজুকের হাতটা শক্ত করে ধরে ওর আর ওর বুকে জড়িয়ে রাখা টায়রার দিকে ক্লান্ত চোখে তাকিয়েছিল। টায়রা কাঁদতে কাঁদতে একসময় ফুটবল হয়ে লাজুকের বুকেই ঢলে পড়ল। জ্ঞান হারিয়েছে সে। লাজুক টায়রার দিকে এক পলক তাকিয়ে ঝট করে কোলে তুলে নিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হতেই মোর্শেদা এলো রুমে। টায়রা তাকে দেখে মলিন একটা হাসি দিল। গুড মর্নিং দিদুন। গুড মর্নিং। ঘুম কেমন হলো পুতুল? মাথা নাড়ালো টায়রা। হুমম, ভালো। নিচে চলো, নাস্তা করে নিবে। ঠিক আছে। নীরবে মোর্শেদার সাথে এগিয়ে যেতে লাগল টায়রা। আজ 3 দিন হলো টায়রা লাজুকদের বাড়িতে আছে। সেদিনই হসপিটাল থেকে টায়রাকে এখানে নিয়ে এসেছিল লাজুক।
টায়রার দেখাশোনার কোনো কমতি নেই এখানে, সবাই প্রতিটা মুহূর্ত মাতিয়ে রাখতে চেষ্টা করে ওকে। ও যাতে সব সময় হাসি খুশি থাকে সেই চেষ্টায় দিনরাত সবার। তাই টায়রাও নিজের কষ্টটা চেপে রাখে। নিজের কষ্ট প্রকাশ করে, বাকিদের কষ্ট দিতে চায় না সে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই একটা ঘটনায় সবকিছু বদলে গেল এক নিমিষে। নিজের রুমে চুপচাপ গম্ভীর মুখে বসে আছে লাজুক। চোখ দুটো তার রক্ত লাল হয়ে আছে, বারবার ভিজে উঠছে চোখের পাপড়িগুলো। বুকের ভিতর তীব্র একটা ব্যথা অনুভব করতে পারছে সে, কিন্তু কিছুই করতে পারছে না। দরজায় কারোর উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে দেখল বর্ষা দাঁড়িয়ে আছে। নড়েচড়ে ঠিক হয়ে বসল এবার। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। লাজুকের কথায় মৃদু হেসে ভেতরে ঢুকল বর্ষা। টায়রা রেডি হচ্ছে। বর্ষার কথায় একবার তার দিকে চোখ তুলে তাকিয়ে মলিন হাসল। হ্যাঁ, তো এটাই স্বাভাবিক নয় কি? যেতে হলে তো তৈরি হতে হবে। বর্ষা করুণ গলায় বলল। ভাই তুই ওকে যেতে দিস না, আটকা ওকে। লাজুক বর্ষার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল। কেন আটকাবো? আর কি বলেই বা আটকাবো? এখানে ও থাকবেই বা কেন? আমরা তো ওর আপন কেউ না। যুক্তি দিয়ে দেখতে গেলে ওকে ওর মামার কাছেই যাওয়া উচিত। বর্ষা অবাক হয়ে আহত কণ্ঠে বলল। কি বলছিস তুই ভাই? লাজুক তাচ্ছিল্য হেসে বলল। ভুল কিছু তো বলিনি। ওকে দেখেছিস? ও কিন্তু ওর মামার কাছেই যেতে চাইছে। এরপরও আমি কি বলে আটকাবো? টায়রার তো ওর মামার সাথে যেতে চাওয়াটাই স্বাভাবিক। পিচ্চি একটা মেয়ে কেন থাকবে এখানে? কোনো কারণ তো নেই। তুইও তো ওকে এমন কিছু বলিসনি যার ভরসায় ও থেকে যাবে আমাদের কাছে বা তোর কাছে। লাজুক বিস্মিত চোখে তাকালো বর্ষার দিকে এবং দ্রুতি নিজেকে স্বাভাবিক করে বলল। ওকে আটকে রাখতে চাই না আমি। যেখানে ভালো থাকবে সেখানেই যাক। বর্ষা কিছু বলতে যাবে তার আগেই লাজুক বলল। একটা বিষয় কি জানিস দি? পাখি যতই সারাদিন ওই বিশাল খোলা আকাশে উড়ে বেড়াক, সন্ধ্যা হলে সে ঠিকই নীড়ের টানে হাজার পথ অতিক্রম করে ফিরে আসে। কথাটা বলে চলে গেল রুম থেকে লাজুক। আর বর্ষা তাকিয়েই রইল চুপ করে। তার কি করা উচিত এখন? টায়রাকে কি আটকাবে, নাকি লাজুকের কথা অনুযায়ী উঠতে দেবে, যাতে ঠিক সময় আবার ফিরে আসে? হঠাৎ করেই টায়রার মামা এসেছে তাকে নিতে। দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না তাদের। কারণ ছিল টায়রার মা তার বাবা ভাইয়ের কথার অমতে আহানকে বিয়ে করে ঘর ছেড়েছিল। আর এই রাগে কষ্টে টায়রার মামা বা নানারা কেউই আর কোনো খোঁজ খবর নেয়নি। কিন্তু টায়রার মামা কারো কাছ থেকে জানতে পারে আহানের মৃত্যুর সংবাদ। তাই তিনি সব ভুলে আদরের বোনের শেষ চিহ্নটাকে আগলে রাখতে চান নিজের কাছে এবং তার মৃত কন্যার স্থান পূর্ণ করতে চান টায়রার উপস্থিতির মাধ্যমে। টায়রাও তার মামাকে পেয়ে অনেক খুশি। এবার অন্তত সে কোনো আপনজনকে পেল। বাবার কাছে টায়রা তার মামার সম্পর্কে অনেক শুনেছে। প্রচণ্ড ভালোবাসত টায়রার মা তার ভাইকে। আহানের ভালোবাসায় সে ভাই বাবাকে ত্যাগ করেছিল। যে ভাই তাকে স্বর্গের পরী ভেবে আগলে রাখত, সেই ভাইকে পর করে আসার দুঃখে জর্জরিত থাকত সব সময়। তাই টায়রাও সিদ্ধান্ত নিল, তার বাবা মা নিজের অজান্তা তাদের যা কষ্ট দিয়েছে তা যদি ওর মাধ্যমে কিছুটা হলেও কমে তো ক্ষতি কি? এমনিতেও আপনজন বলতে তো কেউ নেই।
এ বাড়িতেও বা কতদিন থাকবে সে? তারা যতই থাকতে বলুক, কোনো অধিকারে থাকবে এখানে? রেডি হয়ে টায়রাকে নিচে নামতে দেখে ওর মামা আনন্দিত হয়ে একটা প্রশস্ত হাসি দিল। টায়রা গিয়ে এক এক করে বিদায় নিয়ে নিল সবার কাছ থেকে। বর্ষা নিখুঁতভাবে টায়রার মামার কাছ থেকে তাদের বাসার ঠিকানা, যোগাযোগের মাধ্যম জেনে নিল। সে কোনো ঝুঁকি নিতে চায় না তার ভাইয়ের জীবন নিয়ে। সবার থেকে বিদায় নিয়ে ঘুরে দাঁড়াতেই দেখতে পেল লাজুক এসে চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে। তার চোখের দৃষ্টি টায়রার দিকে। কেমন বিধ্বস্ত নিঃস্বপ্রাণ চেহারা তার। ভেতরটা কেমন করে উঠল টায়রার লাজুককে এভাবে দেখে। ধীর পায়ে সে এগিয়ে গেল লাজুকের কাছে। মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, আমি চলে যাচ্ছি। আর বিরক্ত করব না আপনাকে। এখন থেকে আর আমার উপর রেগে যেতেও হবে না। কথাটা বলেই বাচ্চাদের মতো কেঁদে ফেলল টায়রা। কারোর কাছে বিদায় নেওয়ার সময় তার কষ্ট লাগেনি, কিন্তু লাজুকের সামনে আসতেই যেন তার কান্না ঠেলে বের হচ্ছে। লাজুক আলতো করে টায়রার মুখটা দুহাতে তুলে চোখের পানিগুলো আঙুলের সাহায্যে মুছে দিল। তারপর অস্পষ্ট কণ্ঠে বলল, ছেড়ে যেতে যখন এতই কষ্ট হচ্ছে তো না গেলেই তো পারো। টায়রা বুঝতে না পেরে চোখ তুলে প্রশ্ন মুখে তাকাল। লাজুক কিছু না বলে পকেট থেকে একটা লকেট লাগানো চেইন বের করে নিজেই টায়রার গলায় পরিয়ে দিল। অবাক হয়ে তাকিয়ে রইল টায়রা লকেটটার দিকে। লকেটটা ঠিক একটা রিং এর মতো। সুন্দর ছোট দুটো হার্ট জুড়ে আছে, আর তাদের ঘিরে দাঁড়িয়ে আছে ছোট ছোট অসংখ্য সাদা হীরা। আর রিংটা চেইনের যে অংশের সাথে লাগানো আছে সেখানে ইংরেজিতে ছোট ছোট অক্ষরে কিছু লেখা আছে, যার অর্থ অপেক্ষা কর সেই সময়ের, যখন তুমি নিজের সঠিক স্থানটা পাবে। টায়রা অবাক হয়ে বলল, এটা কেন? এটা তো মনে হচ্ছে হীরের, তাহলে আমায় কেন? লাজুক মৃদু হেসে ঝুঁকে টায়রার কানের কাছে ফিসফিস করে বলল, হীরে আমরা তাকেই দেই যে আমাদের কাছে হীরের মতোই মূল্যবান। সামলে রেখো এটা। কারণ একটা বিশেষ উক্তি আছে এই হীরেকে ঘিরে। সেটা হলো যখন কেউ তোমায় হীরে দিল তখন বুঝে নিও, সে তোমাকে শুধু হীরে নয়, তার হৃদয় দিল। টায়রা প্রশ্ন চোখে অবাক হয়ে তাকালো লাজুকের দিকে। হয়তো ব্যাপারটা পরিষ্কার নয় ওর কাছে, কিন্তু এতটুকু বুঝল আগলে রাখতে হবে এই লকেটটা। সে যত যাই হয়ে যাক না কেন। 5 তলার এই বাড়িটা টায়রার মামার, যার 4 তলার একটা ফ্ল্যাটে থাকে তারা। তাদের আয়ের উৎস এই বাড়িটাই। টায়রার মামার মেয়ের অসুস্থতায় সবকিছু হারিয়েছেন তিনি। শেষ সম্বল হিসেবে এই বাড়িটাই রয়ে গেছে। তবে এতেই তাদের জীবন বেশ ভালোভাবেই পার হয়ে যাচ্ছে। অবাক হল টায়রা ঘরের ভিতরে ঢুকে। টায়রার মামি ও আসার পর থেকে জড়িয়ে ধরে বসে আছে, আর ঝোড়ো ঝোড়ো করে কেঁদে যাচ্ছে। তার বাক্য মতে টায়রাকে দেখে তার মনে হচ্ছে যেন তাদেরই মৃত কন্যা মিতালিকে ফিরে পেয়েছে। টায়রা যখন সান্ত্বনার সুরে বলল, মামি মা তুমি আর কেঁদো না, শরীর খারাপ করবে, এই কথাটা শুনে সে আরও এক দফা কেঁদে ভাসাল। টায়রার গলার স্বরটাও নাকি একদম মিতালির মতো। মিতালিও নাকি তার মাকে এভাবে বলতো। দীর্ঘ একটা শ্বাস ফেলে টায়রা কাতর গলায় বলল, মামি মা, সারাদিন জার্নি করে এসেছি, খুব ক্লান্ত লাগছে, আর খিদেও পেয়েছে। টায়রার কথা শুনে কিছুক্ষণ চুপটি করে ওর মামি তাকিয়ে রইল ওর মুখের দিকে। তারপর হেসে উঠে বলল, আহারে আমার মামনিটা, কি কষ্ট হয়েছে আসতে। চল চল আমি তোকে তোর রুমে নিয়ে যাচ্ছি। তুই ফ্রেশ হয়ে নে, এর মধ্যে আমি খাবার বাড়ছি। ঠিক আছে।
খুব মনে পড়ছে টায়রার ও বাড়ির কথা, ওখানের সবার কথা। কি করছে তারা কে জানে। শাওয়ার নিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে গলার লকেটটা চোখে পড়ল, আর সাথে সাথেই বুকের ভেতরটা যন্ত্রণা শুরু হল। লাজুক কি করছে এখন? সে কি বাড়িতে ফিরেছে নাকি অফিসে বসে ফাইল ঘেঁটে যাচ্ছে? আজ তার কফি কে বানিয়ে দিয়েছে? ও বাড়িতে যাওয়ার পর থেকে তো লাজুককে সেই কফি বানিয়ে দিত, কারণ লাজুক অন্য কেউর বানানো কফি খেত না। এখন তাহলে কে বানিয়ে দেবে? কথাগুলো ভাবতেই তার বড় বড় চোখ জোড়া থেকে পানি গড়িয়ে পড়তে লাগল। এত কষ্ট কেন হচ্ছে তার? সময় কারোর জন্যই থেমে থাকে না, সে নিজের গতি পথ অবলম্বন করে ছুটতে থাকে, সাথে সাথে এগোতে থাকে আমাদের জীবন। কিন্তু তারপরেও কোথাও একটা থেকে যায় লুকোনো অনুভূতিগুলো, কারণ প্রকাশিত অনুভূতির থেকে লুকোনো অনুভূতির অনুভূতি তীব্র হয়। যেমন প্রকাশ্য সম্পর্কের থেকে অপ্রকাশ্য সম্পর্কের টান বেশি। টায়রা শাওয়ার নিয়ে এসে ড্রেসিংয়ের সামনে চুল মুছতে ছিল টায়রা। অনুভব করল হঠাৎ গলায় কিছুতে লেগে ছিলে গেছে। চোখ গেল তার গলার দিকে। স্থিরভাবে তাকিয়ে রইল লাজুকের দেওয়া সেই লকেটটার দিকে। 3 বছরে একবারের জন্যেও খোলেনি এটা টায়রা। লকেটটা আলতো হাতে স্পর্শ করতেই বুকটা কেঁপে উঠল ওর। প্রতিটা মুহূর্তে সেই মানুষটার জন্য বুকে একটা চাপা কষ্ট অনুভব করে ও। কখনো কখনো অনুভূতিটা প্রচণ্ড তীব্র হয়ে যায়। তখন নিজের মনকে বৃথা সান্ত্বনা দেওয়ার জন্য ভাবে, এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। তাই যেটা ছিল না সেটা না পাওয়ায় থাক, সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায়। মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী। হুমায়ুন আহমেদ। কথাগুলো ভেবে মলিন হাসির আড়ালে নিজের কষ্টগুলো চাপিয়ে দেয়। এসব ভাবতে ভাবতেই চুল ঠিক করছিল টায়রা। এমন সময় ভাবনার জগৎ থেকে ফিরিয়ে আনল ওর মামি। সে হাতে পায়েসের বাটি নিয়ে এসেছে ওর জন্য। আজ ওর 21তম জন্মদিন। এই 3টে বছরে প্রতিবারই এই দিনে ওর জন্য মামি পায়েস রান্না করে। শুভ জন্মদিন টায়রা। মৃদু হাসল টায়রা। মামি পায়েসের বাটি থেকে 1 চামচ পায়েস তুলে খাইয়ে দিল টায়রাকে। মামি মা। মামা কোথায়? কোথায় আবার? বাজারে গেছে কেনাকাটা করতে। আজ তার আম্মাজানের জন্মদিন বলে কথা। হেসে উঠল টায়রা ওর মামির কথায়। মামি মা, একটা কথা ছিল। হ্যাঁ বল। আমার ভার্সিটির বন্ধুরা চাইছে সবাই মিলে আজ একটু বাইরে কোথাও ঘুরতে যেতে, আর সাথে টুকটাক কিছু শপিং। আসলে আমার জন্মদিনের জন্যই এই প্ল্যান। টায়রার মামি ওর মুখে আবারও পায়েস তুলে দিয়ে হেসে বলল, সে তো ভালো কথা। যা তাহলে ঘুরে আয়। আমরা কি কখনো তোকে কিছুতে বাধা দিয়েছি? আমরা জানি তুই আমাদের লক্ষ্মী মেয়ে। টায়রা খুশি হয়ে বলল, থ্যাংক ইউ মামি মা। আর শোন, ঘোরাঘুরি করে সবাইকে নিয়ে এখানে চলে আসবি। বিচ্ছুগুলোর আমার রান্না খুব পছন্দ। আজ সবাইকে আমি রান্না করে খাওয়াবো, তোর জন্মদিনের ট্রিট হিসেবে। টায়রা বিস্মিত হয়ে আনন্দের সাথে জড়িয়ে ধরল ওর মামিকে। ও মামি মা, ইউ আর এ ডার্লিং। উম্মমা হহ। টায়রার মামি ওর কাণ্ড দেখে হেসে বেরিয়ে গেল রুম থেকে। এভাবেই এই 3টা বছর ওকে আগলে রাখছে এই মহিলা। জন্ম না দিয়েই যে কেউ মা হয়ে উঠতে পারে তা এনাকে না দেখলে জানা হতো না টায়রার। প্রতি মুহূর্তে বিস্মিত হয় সে। রুমের বাইরে থেকে মামির ডাক শুনতে পেয়ে সেদিকে এগিয়ে গেল টায়রা।
নজরে পড়ল বিশাল আকারের একটা গিফট বক্স লিভিং রুমের সেন্টার টেবিলের উপর রাখা। আর ওর মামি সেটার সামনে দাঁড়িয়েই টুকুর চোখে দেখে যাচ্ছে। টায়রা বুঝে গেল এটা কে বা কারা পাঠিয়েছে। তাই ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি ঝুলিয়ে এগিয়ে গেল বক্সটার কাছে। টায়রা দেখ, এটা দিয়ে গেল এই মাত্র ডেলিভারি বয়। হুমম, দেখছি। কে পাঠালো রে এটা? বক্সটা খুলতে খুলতে টায়রার জবাব, বুঝতে পারলে না তুমি? কে আবার ওই বাড়ি থেকে এসেছে প্রতি বছরের মতো। আজ তো নতুন নয়। এমনটা তো প্রায় হয়। টায়রার মামি একটা প্রশস্ত হাসি দিয়ে বলল, ও বাড়ির সবাই তোকে খুব ভালোবাসে, তাই না রে? সবাই? কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে মলিন একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ হয়তো, বর্ষাদি, আরিশা, দিদুন, ফুলমা। এরা খুব ভালোবাসে আমায়। কিন্তু সবাই কি না তা জানা নেই। টায়রার কথায় অবাক হল ওর মামি। সবাই তো হল। আরও কি কেউ বাকি আছে নাকি রে? টায়রা হাসল। ও তুমি বুঝবে না মামিমা। তার থেকে বরং গিফটগুলো দেখো। টায়রা বক্সটা থেকে আলাদা আলাদা কিছু গিফট বক্স বের করল। প্রথম যে বক্সটা হাতে নিল সেটা দিয়েছে আরিশা, তার উপরে লেখা, হ্যাপি বার্থডে হানি। ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তোমার আপকামিং প্রতিটা দিন যেন বিউটিফুল হয়, এজ লাইক ইউ। বক্সটা খুলে দেখল ভেতরে বেশ কিছু কসমেটিক্স, অর্নামেন্টস আর মেকআপ কিট রাখা। হাসল টায়রা। এভাবেই প্রতিবার আরিশা ওকে সাজসজ্জার জিনিসগুলোই বেশি গিফট করে। আর একটা বক্স এগিয়ে নিল হাতে, এটা বর্ষা দিয়েছে। হ্যাপি বার্থডে। তোমার বার্থডে গিফট, দেখো পছন্দ হলো কিনা। বক্সটা খুলতেই দেখতে পেল একটা ফোন বক্স রাখা। চমকে গেল টায়রা আইফোন 11 দেখে। এত দামি ফোন কেন গিফট করতে গেল বর্ষা? টায়রার মামি অবাক হয়ে বলল, এটা তো অনেক দামি ফোন মনে হচ্ছে। এত দামি জিনিস কেন দিতে গেল? সেটাই তো আমিও ভাবছি মামিমা। টায়রার মামি নিরাশ গলায় বলল, বড়লোক মানুষ তারা, তাদের ভাবভঙ্গি বোঝা দেয়। লাস্ট একটা বক্স রয়ে গেছে যেটায় কোনো নাম ধাম লেখা নেই। টায়রা বক্সটা খুলে কিছুক্ষণ থম মেরে বসে রইল। ডজন খানেক হবে শাড়ি রাখা আছে এতে। আর নিঃসন্দেহে প্রতিটাই বেশ সুন্দর। প্রতিবার যখন ও বাড়ি থেকে এমন গিফট আসে, সাথে আসে এমন নামবিহীন একটা বক্সও। সেটা কে দিয়েছে সেটা লেখা থাকে না। তবে মজার ব্যাপার হলো সব গিফটগুলোর থেকে তার এই গিফটগুলোই বেশি ভালো লাগে। এই নাম ছাড়া গিফট বক্সের কথা কখনো টায়রা বর্ষাদের কাছে জিজ্ঞেস করেনি। ওর মাঝে মাঝে মনে হয়, হয়তো এগুলো লাজুকই পাঠায় ওর জন্য। তবে নিশ্চিত নয় ও, কিন্তু তবুও কিছু জানতে চায় না, কারণ যদি এগুলো লাজুক না পাঠিয়ে থাকে তবে তা শুনতে খুব কষ্ট হবে ওর। তার থেকে বরং অজানাই থাক, তবুও তো কিছু ভালো লাগা মিশে থাকে এতে। ওয়াশরুম থেকে আর একবার ফ্রেশ হয়ে এসে রেডি হতে লেগে পড়ল টায়রা। 10টা বেজে গেছে প্রায়, 1030টাতে ওকে দেখা করতে যেতে হবে ওর বন্ধুদের কাছে। ড্রেসিং এর উপর ফোন বেজে উঠল হঠাৎ। ফোনের দিকে তাকাতেই বর্ষাদি নামটা ভেসে উঠল। হ্যাপি বার্থডে টায়রা। মুচকি হেসে টায়রা, থ্যাংক ইউ দি। কেমন আছো তুমি? ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভালোই। গিফটগুলো পৌঁছেছে? হ্যাঁ। বর্ষাদি? হ্যাঁ বলো।
টায়রা একটু চুপ থেকে বিব্রত হয়ে বলল, দি, এত দামি ফোন দেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু তুমি আমায় যা দিতে আমি তাতেই খুশি হতাম। টায়রার কথায় হাসল বর্ষা। তুমি বিব্রত কেন হচ্ছ টায়রা? আমি তোমাকে ভালোবেসে দিয়েছি ফোনটা। এখানে এত ভাবা ভাবির কি আছে? তুমি কি খুশি নয় আমার গিফটতে? টায়রা অস্থির হয়ে বলল, আরে না না বর্ষা দি, আমি এমনভাবে বলিনি। তুমি প্লিজ কষ্ট পেও না। আমি কষ্ট পাইনি টায়রা। তুমি এত অস্থির হও না। টায়রাকে চুপ থাকতে দেখে বর্ষা বলে উঠল, তো বার্থডে গার্ল, আজকের প্ল্যান কি? তেমন কিছুই না দি, ওই বন্ধুদের সাথে একটু বাইরে বেরোব। তাহলে তো ভালোই। আচ্ছা, তুই এনজয় কর কেমন? মম, বাই। ফোন রেখে দিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বেরিয়ে পড়ল বাড়ি থেকে টায়রা। শপিং মলে টায়রা বন্ধুদের সাথে ঘুরে ঘুরে ড্রেস দেখছিল। এর মধ্যে হঠাৎ ওর নজর আটকে যায় পাশের জুয়েলারি শপে। বিস্ময় টায়রা অবাক হয়ে কিছুক্ষণ দেখল সেদিকে। তারপর হেসে উঠে ছুটে গেল সেদিকে। টায়রার এমন কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে রইল ওর বন্ধুরা। জুয়েলারি শপে গিয়ে টায়রা হুট করেই জড়িয়ে ধরল বর্ষাকে। বর্ষা চমকে ওঠে টায়রাকে দেখতে পেয়ে, হেসে উঠে নিজেও জড়িয়ে ধরল ওকে। বর্ষা অবাক চোখে টায়রার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বলল, আরে বাহ টায়রা, কত বড় হয়ে গেছো তুমি, আর অনেক সুন্দরীও তো হয়ে গেছো। ওয়াও! টায়রা নিজের এক রাস্য বিস্ময় নিয়ে বলল, থ্যাংক ইউ। বাদদি, তুমি এখানে কিভাবে? এই তো এলাম শপিং করতে। আমি এর কথা জিজ্ঞেস করছি না। তুমি এখানে কবে এলে? বর্ষা হেসে জবাব দিল, 2 দিন হয়েছে। টায়রা বিস্মিত হয়ে বলল, 2 দিন হয়েছে তুমি এই শহরে, আর আমাকে একবারও জানালে না? শুধু আমি একা নয়, বাকি সবাইও এসেছে। টায়রার বিস্ময়ের আরও এক ধাপ উপরে চলে গেল। সবাই মানে? আমি, দিদুন, আরিশা, আবির, মা, সবাই। কিন্তু তোমরা সবাই হঠাৎ এখানে কিভাবে? কেন এসেছ? হঠাৎ কই? অনেক আগে থেকেই প্ল্যান ছিল। আমরা পার্মানেন্টভাবে এখানে ভাইয়ের কাছে শিফট করেছি, সেই কারণেই আসতে লেট হয়েছে। বর্ষার কথায় এবার যেন টায়রা বাজ পড়ার মতো চমকে গেল। পার্মানেন্ট মানে? আর কোনো ভাইয়ের কাছে? বর্ষা হেসে উঠল টায়রার কথা শুনে। কোনো ভাই মানে কি টায়রা? আমার তো একটাই ভাই, আর সে হলো লাজুক। লাজুক তো প্রায় 2.5 বছর থেকে এই শহরে থাকছে। তাই ভাবলাম ও একা কেন থাকবে, আমরাও চলে আসি। আর তাছাড়া ভাই তো এখানে নতুন বাড়ি কিনেছে, সাথে আমাদের অফিসিলা সবকিছু এখানে। এসেছে। টায়রার মাথা যেন পুরো ফাঁকা হয়ে গেছে বর্ষার কথা শুনে। এই মুহূর্তে সে কিছুই বুঝতে পারছে না। শুকনো গলায় ঢোক গিলে মৃদু আওয়াজে বর্ষাকে প্রশ্ন করল, উনি এখানে শিফট করেছে? কবে থেকে? আরে বললাম না, প্রায় 2.5 বছর হবে। তুমি চলে আসার কয়েক মাস পরেই। তাই তো আমরাও শিফট করছি এখন। এই কথাটা শুনে যেন টায়রা নিজের জীবনের সবথেকে বড় ঝটকা খেল। এতগুলো বছরে একবারের জন্যেও লাজুকের সাথে কথা হয়নি, দেখা হয়নি।
দেখা হয়নি কথাটা বললে হয়তো ভুল হতে পারে, কারণ টায়রা বেশ কয়েকবারই লাজুককে দেখেছে, কিন্তু তাও শুধু কয়েক সেকেন্ডের জন্য, যে পলকের নিমেষেই গায়েব হয়ে গেছে। সে জন্যেই টায়রা ভেবে নিয়েছে হয়তো মনের ভুল ছিল সেগুলো, কারণ লাজুকের তো এখানে আসার প্রশ্নই আসে না, আর কেনই বা আসবে এখানে। কিন্তু এখন তো মনে হচ্ছে কাহিনী পুরো উল্টো। ও এতদিন এগুলো হ্যালোসিনেশন ভেবে এসেছে, আসলে তা পুরোটা রিয়েল ছিল। তার মানে ওর দেখা লাজুক কোনো কল্পনার ছিল না, সে সত্যিই ছিল। আরও দুটো শুকনো ঢোক গিলল টায়রা। বর্ষার কথায় নিজেকে দ্রুত স্বাভাবিক করে নিল ও। কি হয়েছে তোমার? টায়রা হাসার চেষ্টা করে বলল, না কিছুই না। তোমাকে হঠাৎ দেখে একটু শকট হয়ে গেছি। কিন্তু তুমি আমায় এটা বলো, তোমরা যে এখানে এসেছো সেটা আমাকে বললে না কেন? আজ সকালেও তো কথা বললে, তখনও তো বলতে পারতে। বর্ষা মুচকি হাসল। আমাদের প্ল্যান ছিল হঠাৎ করে তোমাদের ওখানে গিয়ে তোমাকে চমকে দিব, কিন্তু প্ল্যান তো ফ্লপ করে গেল। আমি সত্যিই চমকে গেছি, বিশ্বাস কর। প্রথমে তো তোমাকে দেখে বিশ্বাসই হয়নি এটা তুমি। দুজনের কথার মাঝে আবির এলো ওদের মেয়েকে কোলে নিয়ে। টায়রাকে দেখে সে অবাক হয়ে বলল, আরে টায়রা তুমি এটা? আবিরকে দেখে উচ্ছ্বাসিত হাসি দিল টায়রা। কেন কেন? এত জলদি আমার মুখ ভুলে গেলে? আবির হেসে বলল, ভুলিনি, কিন্তু তোমাকে দেখে সত্যিই চিনতে কষ্ট হচ্ছে। কত পরিবর্তন হয়েছে মাত্র 3 বছরে। টায়রা দুষ্টুমি হাসি দিয়ে চোখ মেরে বলল, সে তো হবেই, বড় হয়ে গেছি তো জিজু। হি হি। টায়রার কথায় হাহা করে হেসে উঠল আবির। হ্যাঁ তা তো অবশ্যই, তবে ভয়ঙ্কর সুন্দরী হয়ে উঠেছ কিন্তু। ছেলেদের তো লাইন লেগে যাবে তোমাকে দেখে। আবিরের কথায় লজ্জা পেয়ে হেসে দিল টায়রা। পাশ থেকে বর্ষা বলল, বাকি ছেলেদের লাইন দিয়ে লাভ হবে না, এ অলরেডি কারোর প্রাইভেট প্রপার্টি। অন্য কেউ নজর দিল চোখ তুলে নিবে তার। বর্ষার কথায় আবির সজোরে হেসে উঠল। আর টায়রা কিছু বুঝতে না পেরে অবাক চোখে তাকিয়ে রইল ওদের দিকে। বর্ষা কথাটা কাটিয়ে নিতে বলে উঠল, আরে টায়রা তুমি তো আমার মেয়ের সাথে কথা বললে না। এটা তো ঠিক না, রাগ করবে তো সে। টায়রা মৃদু হেসে আবিরের কোল থেকে ওদের মেয়ে পালককে নিজে কাছে নিয়ে কথা বলতে লাগল। জীবন বড় বৈচিত্র্যময়। হঠাৎ করে যেমন মানুষের জীবন এলোমেলো করে দেয়, আবার সেই এলোমেলো জীবনকেই নতুন ধাঁচে সাজিয়ে দেয়। আর সেই সাদা কালো জীবনে এনে দেয় নতুন হাজারো রঙের বাহার। কে বলতে পারে আগামীকাল তার জীবনে কি ঘটতে চলেছে? লাজুকদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে টায়রা প্রায় 5 মিনিটের বেশি হবে। অস্বাভাবিকভাবে তার কেমন যেন অস্থির লাগছে বাড়ির ভেতরে যাওয়ার কথা ভাবতেই। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বুকের মধ্যে হৃৎপিণ্ডটার ধক ধক শব্দ ক্রমশই বাড়ছে যেন। গেটের ভেতরের দিক থেকে নজর সরিয়ে দারোয়ানের দিকে চোখ ফেরাতেই দেখল, সে অবাক চোখে টায়রার দিকে তাকিয়ে আছে। ওর এরকম অদ্ভুতভাবে এখানে দাঁড়িয়ে থাকা দেখে সে বেচারা বিস্মিত। ইতোমধ্যে সে 3-4 বার টায়রাকে ভেতরে যাওয়ার জন্য বলেছে, এবং এই মুহূর্তে টায়রার মনে হচ্ছে সে আবারও কিছু বলতে চাইছে। দারোয়ানের দিক থেকে চোখ ফিরিয়ে টায়রা কয়েকটা শুকনো ঢোক গিলে গেট ঠেলে বাড়ির ভেতরে এগিয়ে যেতে শুরু করল। কলিং বেল বাজাতেই ভেতর থেকে একজন মাঝবয়সী মহিলা দরজা খুলে দিল। চিনল না তাকে টায়রা, হয়তো কাজ করছে এখানে। মহিলা টায়রাকে দেখে জিজ্ঞেস করল, আপনি ক্যাডা?
আমি টায়রা। বর্ষা দি বা দিদুন আছে? থাকলে একটু ডেকে দিন প্লিজ। আপনি বহেন, আমি তাগো ডাকতেছি। মহিলাটি চলে গেল ভেতরে। আর টায়রা ঘুরে দেখতে লাগলো আশেপাশটা। লাজুকদের এই বাড়িটাও বেশ বড়। বলতে গেলে আগেরটার থেকেও বড় এবং সুন্দর করে সাজানো গোছানো। ও মাই গড, টায়রা, ইটস রিয়েলি ইউ? কারোর এমন উত্তেজিত আওয়াজ শুনে চমকে তাকালো টায়রা সেদিকে। আরিশাকে দেখতেই মুখে হাসি ফুটে উঠল ওর। সেই ঝটপট টায়রার কাছে এসে জড়িয়ে ধরল ওকে। ও মাই গড, ও মাই গড টায়রা, আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না এটা তুমি। কত সুন্দর হয়ে গেছ। শাড়িতে তো আরো প্রিটি লাগছে তোমায়। মুচকি হাসল টায়রা। থ্যাংক ইউ। তুমিও কিন্তু আগের থেকে অনেক সুন্দরী হয়ে গেছ। হবেই তো, বিয়ের ফুল ফুটেছে যে। বর্ষার কথায় অবাক হয়ে গেল টায়রা। আরিশার দিকে তাকাতে সে লজ্জিত একটা হাসি দিল। বর্ষা এসে টায়রাকে জড়িয়ে ধরে। ওয়েলকাম টায়রা, আমাদের নতুন বাড়িতে। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, দি বাড়িটা কিন্তু খুব সুন্দর। ভাইয়ের পছন্দ বলে কথা। সুন্দর তো হতেই হবে। মৃদু হাসল টায়রা বর্ষার কথায়। তারপর আরিশার পাশে গিয়ে দুষ্টু হাসি দিয়ে বলল, কি ব্যাপার বিয়ের কনে, তা কবে ঠিক হলো আপনার বিয়ের ডেট? সামনের মাসের 4 তারিখ। বাহহ, দারুণ। বর্ষা বলল, মম। দারুণের সাথে চমৎকার তখনই হবে যখন তুমি বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে পার্মানেন্ট এখানে চলে আসবে। বর্ষার কথায় অবাক হয় টায়রা। তার কথার মানে বুঝতে না পেরে জিজ্ঞেস করল, পার্মানেন্ট মানে? কথাটা বলে বর্ষা বুঝতে পারল সে একটা খাপ ছাড়া কথা বলে ফেলেছে। তাই নিজের বাক্য শুধরে নিতে বলল, মানে হল, আরিশার বিয়ের 7 দিন আগে তুমি এখানে চলে আসবে। আর বিয়ে মেটা অবধি থাকবে। মৃদু হাসল টায়রা। দীপালোক কোথায়? সে তো ঘুম। তুমি চলো, দিদুন আর মায়ের সাথে দেখা করে নিবে। হ্যাঁ চলো। এত বছর পর আবার সবার সাথে দেখা টায়রার। তাই সবাই কথার ফুল ঝুড়ি নিয়ে বসেছে ওর সামনে। কারোর কথা যেন ফুটতেই চাইছে না। টায়রাও হাসি মুখে সবার গল্প শুনেছে আর পালকের সাথে দুষ্টুমি করছে। ড্রয়িং রুমে ঢুকতেই লাজুকের চোখটা স্থির হয়ে গেল টায়রার দিকে। পালকের সাথে কি যেন বলছে আর হাসছে। শাড়িতে একদম পরিপূর্ণ যুবতী কন্যার ন্যায় লাগছে তাকে আজ। এখন লাজুকের সামনে যে আছে সে যেন সম্পূর্ণ আলাদা 3 বছর আগের টায়রার থেকে। লাজুক যখন টায়রাকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছিল তখন হঠাৎই টায়রার চোখ পড়ল লাজুকের উপর। দুজনার দৃষ্টি বিনিময় হতেই চোখ নামিয়ে ফেলল ও। বুকটা কাঁপছে টায়রার। কতদিন পর দেখতে পেল সে লাজুককে। আবারও একবার লাজুককে দেখতে ইচ্ছে হলো টায়রার, কিন্তু তার দিকে তাকাতে পারল না। অজানা ভয় আর লজ্জায় গুটিয়ে ফেলেছে ওকে। আর তার উপর লাজুকের সেই তীক্ষ্ণ চাহনি কাছে বরাবরই দুর্বল টায়রা। সে কিছুতেই এই চাহনি সহ্য করতে পারে না। শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে যায় এই নজরে। বর্ষা লাজুকের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলল, আরে ভাই, তুই দাঁড়িয়ে কেন আছিস? এদিকে আয়, দেখ কে এসছে। বর্ষার কথার ভঙ্গি দেখে মুচকি হাসল লাজুক। তারপর এগিয়ে এলো ওদের কাছে। টায়রা আর চোখে একবার তাকিয়ে দেখল, হ্যাঁ, লাজুক এখনো তাকিয়ে ওর দিকে। হঠাৎ লাজুকের আওয়াজ শুনতে পেল টায়রা। কেমন আছো টায়রা? জি, ভালো। আপনি কেমন আছেন? পারফেক্ট।
তো আজ কাল কি করছো? টায়রা নিচের দিকে তাকিয়েই জবাব দিল, জি অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল এক্সাম দিয়েছি। রেজাল্ট আসেনি এখনো। আর কিছু বলল না লাজুক। আর টায়রারও হিম্মতে কুলোয়নি তাকে কিছু জিজ্ঞেস করার। বর্ষা বলে উঠল, ভাই আরিয়ান কোথায়? ওকে গাড়ি পার্ক করে আসতে বলেছি, চলে আসবে এখনই। হেই গাইস, আমাকে নিয়ে কথা হচ্ছে বুঝি? কারোর আওয়াজ পেতেই সেদিকে তাকালো টায়রা। একটা সুন্দর সুদর্শন ছেলে এগিয়ে আসছে ওদের দিকে। পাশ থেকে বর্ষা বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি ছাড়া আমাদের কথা বলার মতো কি আর টপিক আছে নাকি? আর ইউ রাইট দি। আরিয়ান যেখানে আছে সেখানে তাকে ছাড়া অন্য টপিকে কেউ কথা বলবে ব্যাপারটা অবাঞ্ছনীয়। আরিয়ানের কথায় আরিশা বলল, নিজের চেহারা নিয়ে এত দেমাগ দেখাস না তো। তোর থেকে ভাই কি কোনো অংশে কম সুদর্শন, স্মার্ট? আমার মতে সে আরও বেশি স্মার্ট, সাকসেসফুল এন্ড সুদর্শনের কথা তো বাদই দিল ম। কই সে তো কখনো নিজেকে নিয়ে অহংকার করে না। বারে মিয়া তো বারে মিয়া, ছোটে মিয়া সুবাহান্নাল্লাহ। টায়রা অবাক হয়ে আরিয়ানকে দেখে যাচ্ছে। ছেলেটা মাত্রা অতিরিক্ত ফ্ল্যাটবাজ আর দুষ্টু। আরিয়ানের সাথে ওর চোখাচোখি হতেই সে বলে উঠল, হেই ইউ প্রিটি গার্ল, হোয়াটস ইয়োর নেম? টায়রা। ও ওয়াও, টায়রা, সাউন্ড এক্সাইটিং। নাইস নেম বাই দ্য ওয়ে। টায়রা আরিয়ানের কথার অঙ্গি ভঙ্গি দেখে বিস্ময়ের সাথে বলল, জি ধন্যবাদ। আরিয়ান বাঁকা হেসে টায়রার দিকে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল। আরিয়ান, নাম তো শোনা হোগা। কথাটা বলেই চোখ মারল। ঝট করে মুহূর্তেই টায়রা আরিয়ানের হাবভাব বুঝে গেল। তাই মৃদু হেসে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেকের জন্য। আরিয়ানের কথার পৃষ্ঠে আরিশা বলল, না শোনেনি। তুই কোনো শাহরুখ খান রে যে তোর নাম ও শুনবে? আরিয়ান আরিশার মাথায় একটা চাটি মেরে বলল, তুই চুপ কর পেতনি। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? অভদ্র মেয়ে। আরিশা হিহি করে হেসে উঠল। দেখেছ দিকে দিচ্ছে ভদ্রতার লেকচার। হায় আল্লাহ, কত খারাপ দিন এলো আমার। হেই প্রিটি গার্ল, এই পেতনিকে তুমি চাইলে সম্পূর্ণ ইগনোর করতে পারো বুঝলে। ওর কথা শুনো না। হেসে মাথা নাড়ালো টায়রা, তোমার শাড়িটা কিন্তু খুব সুন্দর। আমার তো মনে হচ্ছে শাড়িটা তুমি পরেছ বলেই এত সুন্দর লাগছে। এক্সচুয়ালি তুমি এতটাই সুন্দর যে তুমি যা পরবে তাতেই অসাধারণ লাগবে। ধন্যবাদ। আরিশা আবার বলল, এই ইডিয়েট, তুই ওর সাথে ফ্লার্ট করা বন্ধ করবি? তুই পিচ্ছি পেতনি, বড়দের ব্যাপারে কথা বলা বন্ধ কর। আরিয়ান আবার টায়রাকে কিছু বলতে নেবে এমন সময় লাজুক গম্ভীর স্বরে বলল, আরিয়ান অনেক হয়েছে, নিজের রুমে যাও। বাইরে থেকে এসেছ, এখনো ফ্রেশ হওনি। লাজুকের কথা শুনে আরিয়ান বলল, ইয়াপ, ওকে যাচ্ছি। টায়রার দিক তাকিয়ে চোখ মেরে, প্রিটি গার্ল সি ইউ লেটার। আরিয়ান চলে যেতে লাজুকও টায়রার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল গট গট করে। টায়রা বুঝল না যে সে করলটা কি। হঠাৎ মনে হলো রেগে গেছে লাজুক তার উপর। আরিশার বিয়ের দিন যত এগিয়ে আসছে টায়রার লাজুকদের বাড়িতে যাতায়াত তত বাড়ছে। কেনাকাটা, টুকটাক জায়গায় ঘোরাফেরা আর সাথে আড্ডাবাজি তো আছেই। এসবের মধ্যে আরিয়ানের সাথে একটা ভালো বন্ধুত্বও হয়েছে টায়রার। আরিয়ান বেশ চঞ্চল আর ফ্ল্যাটি টাইপ ছেলে হলেও বেশ খোলা মেলা মাইন্ডের এবং ফ্রেন্ডলিও খুব। নয়তো এত তাড়াতাড়ি সে কিছুতেই ওর বন্ধু হতে পারত না।
তবে টায়রার অজানা আরিয়ানের সাথে ঘোরাফেরা যে অন্য একজন মোটেও পছন্দ করে না। সে চায় না টায়রা আরিয়ানের সাথে এত মিশুক। সে যে খুব ইনসিকিউর ফিল করে টায়রাকে নিয়ে। আর এই কারণের জন্যই হয়তো ওর কপালে লাজুক নামের সাইক্লোনটা আঘাত হানবে, এবং ভয়ঙ্করভাবে। আজ ভার্সিটিতে গিয়ে আরিয়ান টায়রাকে নিয়ে এসছে লাজুকদের এখানে। যে ব্যাপারটা মোটেও পছন্দ হয়নি লাজুকের। সবার সাথে আড্ডা দিতে দিতে লেট হয়ে গেছে টায়রার। সে এখন একা যেতে পারবে না। আরিয়ান চাইছে তাকে পৌঁছে দিতে, যার জন্য লাজুকের মেজাজ বিগড়ে আছে। টায়রা, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমায় নামিয়ে দিয়ে আসব। আরিয়ানের কথা শুনে বর্ষা বলল, আরিয়ান, তোকে এখন যেতে হবে না। তুই আমার সাথে গেস্টদের লিস্ট তৈরি করবি। সেটা না হয় ফিরে এসে করব, অথবা আরিশাকে নিয়ে কর। আরিশা বলল, ওই তোর মতো একটা ভাই থাকতে আমাকে কেন নিজের বিয়ে লিস্ট তৈরি করতে হবে? লজ্জা করে না? নিজের একমাত্র বোনের বিয়ের কোনো দায়িত্ব পালন করছিস না? তুই চুপ কর পেতনি। ওদের কথা শুনে টায়রা, আরিয়ান, আপনি দিকে সাহায্য করুন। আমি না হয় ড্রিভারের সাথে চলে যাব। বর্ষা বলল, ড্রিভারের সাথে যেতে হবে না। তোমাকে ভাই গিয়ে পৌঁছে দিয়ে আসবে। সেটার দরকার নেই আমি ম্যানেজ করে নিতে পারব। আরিয়ান বলল, না টায়রা, এত রাতে তোমাকে একা যেতে দেব না। এটা সেফ নয়। আরিয়ান, তোকে চিন্তা করতে হবে না, ওকে ভাইই দিয়ে আসবে। তুই তোর কাজ শুরু কর। ওকে দিয়ে এসেও তো। ওদের কথার মাঝে হুট করেই লাজুক এসে টায়রার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল। হঠাৎ এমন হওয়াতে বেশ ঘাবড়ে গেল টায়রা। বুঝতে পারল না কি হচ্ছে। বিড়াল ছানার মতো অসহায় চোখে তাকালো বর্ষার দিকে। বর্ষা আরিশা মুখ চেপে হাসছে, আর আরিয়ান অবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। টু বি কন্টিনিউ।